সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমরা ত্রিকোণমিতিক প্লেলিস্টের 6টি লেকচার ইতিমধ্যে শেষ করে ফেলেছি। আজকে আমরা আলোচনা করব আমাদের ত্রিকোণমিতির 7 নাম্বার লেকচার। সেই 7 নাম্বার লেকচারে আমরা কি পড়াশোনা করব? 7 নাম্বার লেকচারে আমরা আলোচনা করব 8.3 এর প্রশ্ন সমাধান। অর্থাৎ আজকের ক্লাসে আমরা আমাদের যে বোর্ড কর্তৃক নির্ধারিত বই আছে সেই বইয়ের প্রশ্নগুলো সলভ করব এবং আগের যেই পড়াশোনাগুলো আমরা করেছি সেগুলো কিছুটা রিভিশন দেওয়ার চেষ্টা করব। আমরা প্রথমতই 8.1, 8.2 এবং 8.3 এর থিওরি কিন্তু 3টি লেকচারে শেষ করেছি এবং আজকে আমরা আলোচনা করব 8.3 এর প্রশ্ন। 8.3 এর প্রশ্ন প্রথমতই দেখো, আমি খেয়াল করো, এখানে শুরু করেছি 8 নম্বর কোশ্চেনটা দ্বারা। কেন 8 নম্বর কোশ্চেনটা দ্বারা? আমরা এর আগে যেই প্রশ্নগুলো আছে সেগুলো আমরা 8.3 এর থিওরি আলোচনা করার সময় সেগুলো আমরা কি করেছি, সলভ করেছি এবং বুঝিয়ে বুঝিয়ে সবগুলো দেখানো হয়েছে। সো এখন আমরা 8.3 এর 8 নং কোশ্চেন এর দেখো 1 নম্বর যে আছে ক, এখানে কি বলা আছে, প্রমাণ করো যে cos 17 পাই বাই 10 প্লাস cos 13 পাই বাই 10 প্লাস cos 9 পাই বাই 10 প্লাস cos পাই 10 বাই পাই বাই 10 ইকুয়াল টু 0। অর্থাৎ আমাদের এখানে একটা লেফট হ্যান্ড সাইড দেওয়া আছে। সো এই লেফট হ্যান্ড সাইড দেওয়া থাকলে এবং রাইট হ্যান্ড সাইডে কি আছে সেটা আমাদের বের করতে হবে। খেয়াল করে দেখো, এই অঙ্কগুলো করার ক্ষেত্রে প্রথমতই আমাদের এই চ্যাপ্টারের সবচেয়ে গুরুত্বপূর্ণ যেই ফর্মুলাটা সেটা কিন্তু আমরা পড়েছি বা একটু মনে রাখতে হবে। খেয়াল করে দেখো, এখানে আমরা কি পড়েছিলাম, n ইন্টু পাই বাই 2 প্লাস মাইনাস থিটা। আমরা যত কোণ থাকবে সেই সবগুলো কোণকে আমরা কি করব, এই ফরমেশনে লিখব। সো এই ফরমেশনে লিখে আমরা কিভাবে পরিবর্তন হয় সেটা কিন্তু আমরা থিওরিতে দেখেছি, এখানে অ্যাপ্লাই করব। দেখি আমরা প্রথমত যদি শুরু করি, লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইডে কি দেওয়া আছে, এটা দেওয়া আছে। সো লেফট হ্যান্ড সাইড যদি এটা হয়, আমরা পরের লাইনটা লিখি। দেখো এখানে আমরা কি লিখব, আমরা লিখব cos 2 পাই মাইনাস 3 পাই বাই 10। সো এই অঙ্কটা এটা আমরা লিখতে পারবো এবং ঠিক তদ্রূপভাবে পরের সূত্রগুলো বা পরের কোণগুলো আমরা এই ফরমেশনে লিখব। বা এটাকে আমি কিন্তু এভাবেও লিখতে পারি যে 4 ইন্টু পাই বাই 2 মাইনাস 3 পাই বাই 10, এভাবেও কিন্তু আমরা লিখতে পারি। খেয়াল করে দেখো, এখন এই যে আমি কোণটাকে সাজাইলাম সেটা কিন্তু এই কোণের সাথে মিলে যায়, অর্থাৎ এটা হচ্ছে n। সো n যদি আমরা কি, n যদি জোড় হয় তাহলে কি হবে, এই cos পরিবর্তন হবে না, আর যদি বিজোড় হয় তাহলে কিন্তু cosটা পরিবর্তন হয়ে যাবে। সো এইভাবে আমরা তাহলে এখানে কি লিখতে পারি, এখানে আমরা লিখতে পারি যে এই পরেরগুলো আমি ঠিক তদ্রূপভাবে লিখি। এখন খেয়াল করে দেখো, এখানে আমি 3 পাই লিখলাম। সো এটাকে আমি 3 পাই কেন লিখলাম, একটা জিনিস খেয়াল করে দেখো, এটাকে যদি আমি ভাঙাই তাহলে কিন্তু আমি কিভাবে ভাঙাতে পারবো, খেয়াল করে দেখো, cos, এখানে আমরা কি দিব, পাই প্লাস পাই বাই 3। সো এই যে দেখো, এটাকে কেন 3 পাই হইল এবং এইখানেও কিন্তু আমি দেখো এখানে 3 পাই হবে। সো 3 পাই লিখতে পারি, তাহলে এ দেখো এইখানের পাই এবং এইখানের পাইটা কিন্তু আমরা মিল পাচ্ছি। সো এই দুইটা মিল করার জন্যই মেনলি আমি ভাঙাইছি। তো ঠিক তদ্রূপভাবে যখন আমি এই দুইটাকেও ভাঙাবো দেখবা যে মিল পাবে, দুইজনের ভিতরে কি থাকবে, মিল থাকবে। সো দেখো এটাকে আমরা এইভাবে লিখব, cos পাই মাইনাস পাই বাই 10, আর আরেকটা তো cos আছেই, cos পাই বাই 10। ঠিক আছে,
এখন খেয়াল করে দেখো, এটাকে যদি আমরা এভাবে লিখে ফেলি তাহলে আমরা এটাকে লিখতে পারবো cos 2 পাই, cos 2 পাই মাইনাস এত। তার মানে যেহেতু পরিবর্তন হবে না তাহলে আমি cosই দিয়ে দিলাম। তো এখন খেয়াল করে দেখো, আমাদের প্রথমত হচ্ছে এই ফরমেশনে ভাঙাতে হবে। দ্বিতীয় কাজটা কি? দ্বিতীয় কাজটা হচ্ছে কোন কোয়াড্রেন্টে পড়ে সেটা আমাদের চেক করতে হবে। খেয়াল করে দেখো, আমি যদি কোন কোয়াড্রেন্টে পড়ে সেটা চেক করতে যাই, দেখো কোন কোয়াড্রেন্টে পড়ে এটা 2 পাই, 1 পাই 2 পাই। তো 2 পাই এখানে কি ফোর্থ কোয়াড্রেন্টে চলে আসে, নেগেটিভ যেহেতু আবার হচ্ছে ঘড়ির কাঁটার দিকে ঘুরবে, অর্থাৎ 4 নাম্বার কোয়াড্রেন্টে চলে আসবে। 4 নাম্বার কোয়াড্রেন্টে কস কিন্তু পজিটিভ, তার মানে এটা কি পজিটিভ মানই হবে। তো পজিটিভ মান যদি হয় তাহলে আমি এটা দেই 3π/10। আশা করি তোমরা এটা সকলেই বুঝতে পারছো। এবং এর পরবর্তীতে খেয়াল করে দেখো এইটা কিভাবে হয়। এটাও আমার কি দেখতে হবে? কোয়াড্রেন্ট দেখতে হবে। 2 নাম্বার, এই যে পাই এই পর্যন্ত 180 প্লাস সামথিং, অর্থাৎ 3 নাম্বার কোয়াড্রেন্টে চলে আসছে। 3 নাম্বার কোয়াড্রেন্টে কস কি পজিটিভ? না, কস কিন্তু 3 নম্বরে পজিটিভ না। তার মানে এটা আমার কি হবে? এটা আমার হবে মাইনাস কস 3π/10। ঠিক আছে, এইটা কিন্তু আমার হবে। ঠিক তদ্রূপভাবেই তুমি খেয়াল করে দেখো, এইটাকে যদি আমরা লিখি, এটাকে কোন কোয়াড্রেন্টে পড়বে? এটাও খেয়াল করে দেখো π-10, মানে ঘড়ির কাঁটার দিকে আবার, অর্থাৎ 2 নাম্বার কোয়াড্রেন্টে পড়বে এটা। সো 2 নাম্বার কোয়াড্রেন্টে যদি পড়ে, 2 নাম্বার কোয়াড্রেন্টে কি কস পজিটিভ? না, 2 নাম্বার কোয়াড্রেন্টেও কিন্তু কস নেগেটিভ। তার মানে আমরা বলতে পারি কস π/10। এখন খেয়াল করে দেখে এখানে আছে কি প্লাস কস π/10। এখন তোমরা যদি খেয়াল করে দেখো, এই যে নেগেটিভগুলো এটাকে যদি পজিটিভের সাথে গুণ করে দাও তাহলে কি হবে? cos 3π/10 মাইনাস cos 3π/10 মাইনাস cos π/10 প্লাস cos π/10। অর্থাৎ খেয়াল করে দেখো, এটা থেকে এটা চলে গেলে কত থাকে? 0। আবার এইটা থেকে এটা কি সেম, একটা থেকে একটা বাদ গেলে 0, তার মানে হয় 0। এটা আমাদের কি রাইট হ্যান্ড সাইড প্রুভড। আশা করি তোমরা এই অঙ্কটা সকলেই বুঝতে পেরেছো। সো আমাদের এখানে মেইন কাজটা কি? এই ধরনের অঙ্কে আমার মেইন কাজটা বা এই চ্যাপ্টারের সবচেয়ে মেইন কাজটা হচ্ছে এই সূত্রে অনুসারে বা এই ফরমেশন অনুসারে আমরা কোণগুলোকে লিখব এবং সেই কোণগুলোর চিহ্ন পরিবর্তন করব অথবা অনুপাতগুলোর কি পরিবর্তন করব। সো এইটা যদি বিস্তারিত দেখতে চাও তাহলে আমাদের এই প্লেলিস্টের 6 নম্বর লেকচারটা তোমরা দেখতে পারো, সেখানে খুব সুন্দরভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে এই ফরমেশনটা। চলো আমরা আমাদের পরের অঙ্কে চলে যাই। পরের অঙ্ক কি বলা আছে খেয়াল করে দেখো, এই যে প্রমাণ করো যে tan এত tan এত tan এত tan এত। তো এখন এটা সমান সমান 1 হবে, এটা তোমার কি করতে হবে? প্রমাণ করতে হবে। সো এটা তোমরা কিভাবে প্রমাণ করবা খেয়াল করে দেখো, আমি তোমাদেরকে খুব সুন্দর করে এখন এই অঙ্কটা কিভাবে ভাঙবা সেটা আমি তোমাদেরকে দেখাবো। দেখো, লেফট হ্যান্ড সাইড যদি এইটা হয় তাহলে আমরা লিখতে পারি, দেখো tan π/12, এটা রেখে দিলাম। tan π/12 এখানে কি করলাম? রেখে দিলাম। এর পরবর্তীতে খেয়াল করে দেখো, এইটাকে আমরা কিভাবে লিখতে পারবো? tan, দেখো π/2, দেখো π/2 দিলাম, তার মানে এখানে 12 আছে না? দেখো নিচে 2 দিছি মানে এটাকে 6 মনে করো। এখন তো 6 থেকে কয়টা বাদ দিলে 5 হবে? সো একটা পাই বাদ দিলে কি হবে? 5 হবে। বুঝতে পারছো আমি কিভাবে ভাঙি? আবার খেয়াল করে দেখো পরেরটা কি করব। 10, খেয়াল করে দেখো, যদি এখানে অর্ধেক দিলাম, π/2 নিলাম। কেন π/2 নিলাম? কারণ খেয়াল করে দেখো 12 সাথে কি 7 এর বেশি দূরত্ব না 6 এর সাথে 7 এর বেশি দূরত্ব? 6 এর সাথে 7 কাছাকাছি। তো আমি যেহেতু 6 এর সাথে কাছাকাছি এর জন্য π/2 নিলাম। π/2 নিয়া দেখো তো এখন এখানে π/2 এর পরে মাইনাস করছিলাম, কারণ কি 6 এর চাইতে 1 কম ছিল। ঠিক তদ্রূপভাবে এখানে 6 এর চাইতে 1 বেশি আছে, এর জন্য আমি π/12 নিলাম। ঠিক আছে, তো এভাবে আমি ভাঙলাম। এর পরবর্তীতে খেয়াল করে দেখো tan, এইটা দেখো 12 এর সাথে কি 6 এর দরকার আছে, এখানে 11 এর সাথে এটা একটু বেশি দূরে, 12 এর চাইতে খুব কাছে, এর জন্য আমি কি করব?
পাই নিব, মানে 1 পাই নিলাম। 1 পাই, দেখো 1 পাই 12 চেয়ে কি 1 কম না? হ্যাঁ 1 কম, তাহলে আমি নিব π/12। বুঝতে পারছো যে আসলে এটা কিভাবে আমি ভাঙলাম? হ্যাঁ, অনেক সময় তুমি এই π/2, আমরা কিন্তু আসলে এই যে ফরমেশনটা যখন লিখেছিলাম n × π/2 ± θ, ঠিক আছে, এই π/2 এর সাথে আলটিমেটলি লেখা লাগে। আমি পাই লিখতেছি, সেটাকে আসলে তুমি ওই যে 2 × π/2 লিখতে পারো, কোনো সমস্যা নেই। তাহলে খেয়াল করে দেখো আমাদের কি হলো। প্রথমত এটা তো যা আছে তাই আমরা লিখে দিলাম 10 π/12, যা আছে তাই লিখে দিলাম। এখন খেয়াল করে দেখো এইটা কোন কোয়াড্রেন্টে, 2 নাম্বারটা কোন কোয়াড্রেন্টে পড়ে? 2 নাম্বারটা পড়ে, খেয়াল করে দেখো 90 ডিগ্রি মাইনাস ঘড়ির কাঁটার দিকে। দেখো 90 ডিগ্রি ঘড়ির কাঁটা বিপরীত দিকে যাবে, পজিটিভ, এরপর মাইনাস চলে আসবে এইটা, তার মানে কিছু কোণ চলে আসবে ফার্স্ট কোয়াড্রেন্টে। ফার্স্ট কোয়াড্রেন্টে কি সবাই পজিটিভ? হ্যাঁ, ফার্স্ট কোয়াড্রেন্টে কি সবাই পজিটিভ। সো পজিটিভ তো, কিন্তু খেয়াল করে দেখো তো এর সাথে কি একটা 1 আছে না 90 ডিগ্রি, অর্থাৎ এই যে দেখো 90 ডিগ্রি ইন্টু 1, n এর মান কত 1। সো 1 যদি থাকে বিজোড়, n যেহেতু 1, তার মানে বিজোড়। বিজোড় হলে কি হবে? বিজোড় হলে কি হয়? পরিবর্তন হয়। সো বিজোড় যেহেতু পরিবর্তন হয়, তার মানে tan কিসে পরিবর্তন হয় আমরা জানি? tan পরিবর্তন হয় কটে। সো tan যেহেতু কটে পরিবর্তন হয়, এটা আমরা কিন্তু আগের ক্লাসে দেখিয়েছি, তার মানে এটাকে আমরা বলতে পারি cot π/12। হ্যাঁ, এটা কিন্তু আমরা বলতে পারি। আবার দেখো পরেরটাতে, পরেরটা কি হবে দেখো, এটা দুইটা গেল, 3 নাম্বারটা দেখো, 3 নাম্বারটা কি আছে? 10 আছে। 10 এ দেখো নেগেটিভ কত বিজোড় আছে, তার মানে 10 কি হয়ে যাবে? কট হয়ে যাবে। এখন খেয়াল করে দেখো এটা কি কোন কোয়াড্রেন্টে? দ্বিতীয় কোয়াড্রেন্টে আসবে না? 90 প্লাস সামথিং, অর্থাৎ 2 নাম্বার কোয়াড্রেন্টে কি কটটা কি নেগেটিভ না? হ্যাঁ, কট কিন্তু নেগেটিভ, তার মানে এটা কি একটা 10 কি নেগেটিভ। সো 10 যেহেতু নেগেটিভ, তার মানে এখানে একটা নেগেটিভ চিহ্ন আসবে, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেই, নেগেটিভ চিহ্ন আসবে, আর এটা কি হবে? π/12। এখন খেয়াল করে দেখো এরপরেরটা আমরা লাস্টেরটা যদি খেয়াল করে দেখি, লাস্টেরটা কি আছে দেখো, এই যে পাই মানে কি? পাই মানে হচ্ছে 2 × π/2, অর্থাৎ এনটা কি জোড় সংখ্যা, যেহেতু জোড় তার মানে পরিবর্তন হবে না, 10 দিয়ে দিলাম। সো 10 দিয়ে দিলাম, এটা কোন কোয়াড্রেন্টে পড়ে? দেখো পাই 290 ডিগ্রি মাইনাস আবার উল্টা দিকে কিছুটা যাবে ঘড়ির কাঁটার দিকে, তার মানে 2 নাম্বার কোয়াড্রেন্টে। সো এটা কি হবে? মাইনাস থাকবে, ঠিক আছে। সো এখানে তাহলে এটা কি হবে? -10 π/12। খেয়াল করে দেখো এখন এটাকে যদি আমরা উল্টাই দেই, তাহলে দেখো কি হয়? 10 π/12 ইন্টু 1/10 π/12, তাই না? এটাকে উল্টাই দিলাম। ঠিক তদ্রুপভাবে এই যে মাইনাস আর এখানে মাইনাস, দুইটার গুণ করলে প্লাস হয়ে যায়, বা তুমি এইভাবেও লিখতে পারো যে হচ্ছে এটাকে তুমি কি করতে পারো? 1/-10 π/12 ইন্টু -10 π/12। খেয়াল করে দেখো এই উপরেরটা নিচেরটা কাটাকাটি যায় না? যদি কাটাকাটি যায় তাহলে কত থাকে? 1 থাকে। হ্যাঁ, ঠিক আছে, 1 থাকে, তার মানে এটা কি আমার রাইট হ্যান্ড সাইড প্রুফ। আশা করি তোমরা এই ধরনের, দেখো আমাদের অঙ্কগুলো প্রমাণ করতে বলতেছে, কিন্তু এখানে আমরা কি পাচ্ছি? এখানে আমরা পাচ্ছি যে আসলে কিভাবে তুমি এই কোণটাকে ভাঙবা, অর্থাৎ এখানে এই চ্যাপ্টারের মেইন, আমি কিন্তু বারবার তোমাদেরকে এই কথাটা বলতেছি যে এই চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ কাজটা কি? এই কোণটাকে তুমি কিভাবে ভাঙাইতে পারতেছো। সো কোণ ভাঙানোর ক্ষেত্রে তোমার সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, সেটাই এখানে প্রকাশ পাচ্ছে। দেখো আমরা যদি এর পরের স্লাইডটাতে চলে যাই, হ্যাঁ দেখো এই যে এই অঙ্কটা কি তোমরা পারবে না? খেয়াল করে দেখো তো, তোমরা কিন্তু এটা পারবে। দেখো সাইন স্কোয়ার আছে, এটা ঠিক তদ্রুপভাবে খেয়াল করে দেখো এখানে 7 পাই, এটা ভাঙার কোনো দরকার নাই। দেখো এটাকে তুমি যদি 7 দাও, অথবা তুমি এইটাকে খেয়াল করে দেখো, এইটা আর এটা কি মিল পাও না তোমরা?
এটা কিন্তু মিল পাও। আবার দেখো এটার সাথে এটার মিল পাও। সো এইটা দুইটাকে কাছাকাছি নিয়ে এই দুইটাকে কাছাকাছি নিয়ে তোমরা ফরমেশন করো, তাহলেই আশা করি তোমরা অঙ্কটা পেরে যাবে। এটা তোমাদের জন্য হোমওয়ার্ক। তোমরা কমেন্ট সেকশনে এটা একটু পজ করে ভিডিওটা পজ করে এই অঙ্কটা তোমরা হচ্ছে করে তোমাদের যেই এই ভিডিওর কমেন্ট সেকশন আছে সেখানে তোমরা বলো যে হ্যাঁ আমরা এই অঙ্কটা করেছি বা এই অঙ্কটা আমরা পেরেছি। ঠিক তদ্রূপভাবে দেখো এই 8 নাম্বার কোশ্চেনে বেশ কিছু অঙ্ক আছে, যেমন এগুলো ঠিক একই রকম অঙ্ক, তোমরা এগুলো পারবা। এই দেখো এগুলো সবগুলো সেম, কিভাবে খালি ভাঙাইতে হয়। সো আশা করি তোমরা এই অঙ্কগুলো পারবে। এর পরবর্তীতে খেয়াল করে দেখো এখানে তোমাদের কি আছে, এইখানে একটা অঙ্ক আছে দেখো tan থিটা ইকুয়াল টু এত। এইটা তোমাদের হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। এটা তোমাদেরকে 3 স্টার অঙ্ক, বা তোমরা যদি এর চাইতেও বেশি দাও 5 স্টার 7 স্টার 8 স্টার দিতে পারো, তার মানে দিতে পারো, কোনো সমস্যা নেই। এই অঙ্কটা একটু মানে এই 8-এর সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্ক হচ্ছে এইটা। সো এটা বিভিন্নভাবে করা যায়, এটা বিভিন্ন ওয়েতে করা যায়। তো আমি তোমাদেরকে আজকে একটু ভিন্ন ওয়েতে করানোর চেষ্টা করব, যাতে তোমরা হচ্ছে খুব সহজেই এই অঙ্কটা করতে পারো। দেখো এই অঙ্কটা কিভাবে দেওয়া আছে, দেওয়া আছে কি tan থিটা ইকুয়াল টু, আমরা কি জানি বলো তো, tan থিটা ইকুয়াল টু লম্ব বাই ভূমি। তাহলে বলো তো এখানে লম্ব কত, ভূমি কত, 4। তাহলে অতিভুজ কত হবে, অতিভুজ কত হবে, অতিভুজ হবে কত 4 স্কয়ার প্লাস 3 স্কয়ার সমান সমান হচ্ছে 16 প্লাস 9 সমান সমান হচ্ছে কত 5। তার মানে খেয়াল করে দেখো লম্ব ভূমি অতিভুজ আমরা পেয়ে গেলাম। এখন আমি তোমাদেরকে যেটা বলবো, দেখো এখন তোমরা কি করবা, লম্ব দেখো এখানে বলছে সাইন থিটার মান, সাইন সমান সমান কত জানি আমরা, লম্ব বাই ভূমি, তাই না? সাইন সমান সমান লম্ব বাই ভূমি, তার মানে আমার হওয়ার কথা ছিল কত দেখো তো, সরি সাইন তো লম্ব বাই ভূমি হবে না, না সাইন কি হবে, সাইন হবে লম্ব বাই অতিভুজ। সাইন সমান সমান কি, সাইন সমান সমান লম্ব বাই অতিভুজ, সাগরে লবণ অতি। আর এটাকে আমরা তার মানে বলতে পারি লম্ব কত, হ্যাঁ লম্ব পেয়েছি 3 আর অতিভুজ কত পেয়েছি 5, 3/5। কিন্তু এখানে বলা আছে কি সাইন নেগেটিভ, তার মানে সাইন থিটা কত হবে বলো তো -3/5। এইটুক কি বুঝতে পারছো? এখন সাইন থিটা ঋণাত্মক এবং tan থিটা কি, এবং tan থিটা ধনাত্মক। সুতরাং অর্থাৎ cos থিটা অবশ্যই ঋণাত্মক হবে, ঠিক আছে? তো ঋণাত্মক হবে, কেন হবে সেটা তো তোমরা জানোই। খেয়াল করে দেখো আমরা কি জানি, আমরা জানি tan থিটা সমান সমান হচ্ছে সাইন বাই কস। এখন যেহেতু সাইন বাই কস, তার মানে এইটা যদি নেগেটিভ হয়, নিচে যদি নেগেটিভ না দাও তাহলে এটা কি পজিটিভ হবে? না, হবে না। এর জন্যই এটা যদি সাইন এবং tan দুইটাই নেগেটিভ হয়, যে সাইন নেগেটিভ ঋণাত্মক tan ধনাত্মক হয়, তাহলে কস অবশ্যই কি হবে, ঋণাত্মক হবে। সুতরাং cos থিটা কি হবে -4/5। cos যদি 4 হয় তাহলে বলো তো sec থিটা ইকুয়াল টু কত হবে, sec থিটা ইকুয়াল টু হবে -5/4। ঠিক আছে, আশা করি তোমরা এটা খুব সহজেই বুঝতে পেরেছো। তাহলে মানে খেয়াল করে দেখো আমরা কি কি পাইলাম, আমরা sin থিটার মান পেয়ে গেছি, cos থিটার মান পেয়ে গেছি, sec থিটার মান পেয়ে গেছি,
আর tan থিটার মান তো দেওয়াই আছে। খেয়াল করে দেখো তো, এই যে চারটা আমার যে লেফট হ্যান্ড সাইড আছে, সেই লেফট হ্যান্ড সাইড, এই লেফট হ্যান্ড সাইডে দেখো, এই লেফট হ্যান্ড সাইডটাকে তুমি যদি এখন এইখানে করো, দেখো লেফট হ্যান্ড সাইডে কি দেওয়া ছিল, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু ছিল সাইন থিটা প্লাস কস থিটা, আর নিচে কত ছিল, সেক থিটা প্লাস টেন থিটা। খেয়াল করে দেখো তো, এই মানগুলো যদি এখানে বসাও তুমি কি পাবা, মানগুলো বসাইলে কি পাবা, সাইন থিটা, সাইন থিটার মান কত, -3/5। আবার দেখো এখানে কস থিটার মান কত, মাইনাস, দেখো প্লাস ছিল আমি মাইনাস লিখতেছি কারণ কি, যে কস এর আগে মাইনাস আছে, 4/5, তাই না? আবার নিচে দেখো সেক থিটার মান কত, -5/4, আর টেন থিটার মান কত, 3/4। খেয়াল করে দেখো, তাহলে এটাকে যদি আমরা এই পরের লাইনটাতে যাই তাহলে কি পাবো, উপরেরটাতে লসাগু করলে 5 - 7, আর এইখানে কি পাবো, ইনটু এটাকে যদি উল্টিয়ে দেই 4/4 কত পাবো এখানে, -2। খেয়াল করে দেখো, এই 2 দিয়া যদি 4কে কেটে দেই তাহলে 2 হবে, আর এই মাইনাসকে মাইনাস দ্বারা কেটে দিলে চলে যাবে। তার মানে আমার কত থাকে উপরে থাকে 2, তার মানে 7 × 2 অর্থাৎ 14। এই যে 14 দেখো আমাদের কি আছে, আর নিচে কি আছে, আমার নিচে 5 আছে, তার মানে এই যে 14/5। তাহলে এটাকে আমি তোমাদেরকে একটু উপরে লিখে দেই, তাহলে আরো সহজে বুঝতে পারবে। খেয়াল করে দেখো, এটাকে যদি আমরা আরো শর্টকাটে লিখি, এখানে একটু সুন্দর করে লিখি, উপরে আসবে 7 × 2, আর নিচে কত আছে, 5 আছে, তার মানে আমার কত আনসার আসে, 14/5। সো এই যে দেখো আমরা যে এই অঙ্কটা করলাম, সেই অঙ্কটাতে কি ছিল, ডান পক্ষ, বা এটা হচ্ছে ডান পক্ষ, এটা ছিল বাম পক্ষ, আর আমরা পেলাম কি, ডান পক্ষ। এখন হচ্ছে বাম পক্ষ সমান সমান ডান পক্ষ প্রমাণিত হয়ে গেছে না? হ্যাঁ, আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পেরেছো। এটা কিন্তু তোমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ, এই 8 নাম্বার যে প্রশ্ন আছে, এই 8 নাম্বার প্রশ্নের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্ক কোনটা, এই যে চ নাম্বারটা, এই চ নাম্বারটা তোমাদের পরীক্ষায় আসার সম্ভাবনা সবচাইতে বেশি। সো এর সাথে সাথে আমাদের 8 নাম্বার অঙ্কটা শেষ। এখন আমরা হচ্ছে 9 নাম্বার অঙ্কটাতে দেখব। এখন এটা অন্য একটা ধরনের অঙ্ক। এটাতে কি করতে বলবে, এটাতে সবসময় মান নির্ণয় করতে বলবে। সো মান নির্ণয় কিভাবে করবা, সেই দেখো আমরা আগে কি করছিলাম, প্রথম অঙ্কটাতে কি বাম পক্ষ কিছু ছিল, সেটার আমরা মান বের করছি, ডান পক্ষ পেয়ে গেছি। আর এখন আর ওই ডান পক্ষে কোনো মান দেওয়া নেই, এখন শুধুমাত্র এই কোণটাকে ভাঙাবো, ভাঙাইয়া একটা নির্দিষ্ট মান পাবো। এখন তোমাদেরকে একটা কোশ্চেন, এই দেখো আমরা যে অঙ্কগুলো করতেছি, সেই অঙ্কগুলোতে আসলে কি করতেছি, এই কোণটাকে ভাঙতেছি, ভাঙিয়ে মান বের করতে বলতেছি। এটাই তোমাদের পরীক্ষাতে আসবে, অন্য কোনো কিছু আসবে না। বুঝতে পারছো? সো এই যে খেয়াল করে দেখো, এটাকে যদি আমরা করি ক নাম্বারটা, তাহলে আমরা কি করব, দেখো ভাঙাই, cos 9π/4। দেখো এখানে তোমার প্রথম মাথায় আসবে কি, মাথায় আসবে 2π। খেয়াল করো 2π কেন লিখবো আমি, 4 আছে, 4 দুগুণে 8, 8-এর সাথে আমি প্লাস দিব, একটা দিলাম, তাহলে কি হয়ে যাবে, 9টা হয়ে যাবে, আর নিচে 4-এর 4 রয়ে গেল। তো এখন এটাকে যদি ভাঙাও, দেখো 4 দুগুণে 8, 8 আর 1 9, এভাবে তোমরা ভাঙাবে। ঠিক তদ্রুপভাবে এইটাকে তোমরা যদি ভাঙাও, খেয়াল করে দেখো, π + π/4 কিভাবে ভাঙাইলা, দেখো 5, এই যে 4 একে 4, আর সাথে 1 যোগ দিয়ে দিলাম, হয়ে গেছে 5। ঠিক তদ্রুপভাবে তোমরা এইটাকে যদি ভাঙাও, খেয়াল করে দেখো, আমি তোমাদের এটাকে যদি ভাঙাও তাহলে তোমরা কিভাবে ভাঙাবা, খেয়াল করে দেখো, 36 - 5, কেন 5 দিলে 31 হয়ে যায় না, দেখো পাই মানে কত, নিচে মাইনাস দিলাম 5π/36, দেখো 36 - π = 31 হয়ে যাবে না। তো দেখো এটা দেওয়ার আরেকটা কারণ হচ্ছে, এই দেখো এইখানে আবার 5 আছে, তার মানে এটা আর ভাঙাইতে হচ্ছে না। এইভাবে তোমরা ভাঙাবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো।
তাহলে খেয়াল করে দেখো আমরা যদি এখন ভাঙাই তাহলে কি হবে, cos, এখানে কি দিব 2 পাই। কেন 2 পাই দিছি আশা করি এখন বুঝতে পেরেছো। কারো যদি কোনো কনফিউশন থাকে কমেন্ট সেকশনে জানাও, আমরা তোমাদের আনসার দেব। এর পরবর্তীতে পরেরটা দেখো cos পাই প্লাস পাই বাই 4। এর পরেরটাতে খেয়াল করে দেখো sin পাই মাইনাস 5 পাই বাই 36 মাইনাস sin 5 পাই বাই 36। দেখো এই যে অঙ্কটা, এই অঙ্কটা এখন আমরা কি করব, এখন আমাদের কাজ হচ্ছে ভাঙাইলাম, ওই ফরমেশন অনুসারে ভাঙাইলাম। কোন ফরমেশন, n ইন্টু পাই বাই 2 প্লাস মাইনাস থিটা, অর্থাৎ কোনটাকে দুইটা ভাগে ভাগ করতে হবে, প্লাস মাইনাসের দুইটা ভাগে ভাগ করতে হবে। এরপরের কাজটা কি, এর কাজটা হচ্ছে কোঅর্ডিনেট হিসাব করা। সাইন কস কি 1 পাই 2 পাই, 2 পাই আসার পর আরও কিছুটা গেছে, তার মানে প্রথম কোঅর্ডিনেটে সবাই পজিটিভ। যেহেতু জোড় সংখ্যা পরিবর্তন হবে না, আর পরিবর্তন না হওয়ার পর আমরা দেখব কোঅর্ডিনেট নেগেটিভ হবে না। দেখো তাহলে কত পাই বাই 4। এরপর খেয়াল করে দেখো এটা তুমি কি করবা, পরেরটা প্রথমত তুমি খেয়াল করবা যে হচ্ছে কজ আছে, এটা কি কজ পরিবর্তন হবে, জোড় সংখ্যা পরিবর্তন হবে না, তার মানে আমি কজই লিখব। এরপরে কাজটা হচ্ছে দেখো পজিটিভ না নেগেটিভ, পাই, পাই মানে 180, এরপরে সামথিং 3 নাম্বার কোঅর্ডিনেটে, 3 নাম্বার কোঅর্ডিনেটে কজ কি পজিটিভ না নেগেটিভ, এই কজ কি পজিটিভ হবে না নেগেটিভ হবে, নেগেটিভ হবে, সো আমরা একটা নেগেটিভ চিহ্ন দিব। এরপর এটা থাকবে কত পাই বাই 4। আশা করি তোমরা সকলেই বুঝতে পারছো। এবং এর পরবর্তীতে খেয়াল করে দেখো সাইন, সাইন তো আমরা এইভাবে লিখতে পারবো না, আমরা কিভাবে লিখব আমরা দেখব। আসলে দেখো সাইন কি পরিবর্তন হবে, পরিবর্তন হবে না, কারণ কি এই দেখো n এর সাথে যে পাই বাই 2 ইন্টু n, n কি জোড় সংখ্যা, মানে 2 ইন্টু এটা কিন্তু 2 ইন্টু পাই বাই 2, সো 2 যেহেতু জোড় সংখ্যা পরিবর্তন হবে না, সো যেহেতু পরিবর্তন হবে না তার মানে আমার 5 পাই বাই 36 হবে। এখন খেয়াল করে দেখো এটা কোন কোঅর্ডিনেট, 180 পাই আর নেগেটিভ 2 নাম্বার, এখানে কি সাইন পজিটিভ, 2 নম্বরে কি সাইন পজিটিভ না, আমরা কিন্তু পরে আসছিলাম সাইন পজিটিভ, 2 নাম্বার সাইন পজিটিভ। তো এখন যদি এটা পজিটিভ হয় তাহলে পরেরটা আবার দেখো, পরেরটা কি আছে মাইনাস সাইন 5 পাই বাই 36 সমান সমান, খেয়াল করে দেখো এটা পজিটিভ এটা নেগেটিভ মানে 0, প্লাস এটা পজিটিভ এটা নেগেটিভ মানে কি 0, তাহলে 0 0 প্লাস 0, অর্থাৎ এত কিছু লেখার দরকার আছে, সরাসরি আমরা লিখতে পারি 0। এটা হচ্ছে আমাদের আনসার। দেখো অঙ্ক কিন্তু সেম, আমরা কিন্তু বারবার সেম অঙ্কটাই করতেছি। কিভাবে করতেছি, বারবার সেম অঙ্কটা করতেছি, মান বের করতেছি। আসল কাজটা কোন জায়গায়, কোনটাকে ভাঙা, কে সহজে কত দ্রুত কোনটাকে ভাঙতে পারো, সেটাই হচ্ছে তোমাদের এই চ্যাপ্টারের আসল খেলা। ঠিক আছে, তো দেখি আমরা পরের অঙ্কগুলোতে কি পারি কিনা। দেখো পরের অঙ্কটাতে কি বলা আছে, এই যে পরের অঙ্কটাতেও সেম অঙ্ক, মান নির্ণয় করো। এই দেখো এগুলোকে ভাঙো, এটা তোমাদের হোমওয়ার্ক, সেম অঙ্ক, এগুলো তোমরা পারবে। এটা একটু স্ক্রিনশট দিয়ে রাখো এবং অঙ্কটা করে আমাদের খাতার ছবিটা কমেন্ট সেকশনে করে দিবা, সেটা আমরা হইছে না কোন জায়গায় ভুল হয়েছে সেটা আমরা তোমাদেরকে আনসার দিব কমেন্ট দেখে। ঠিক আছে, তোমাদের প্রত্যেকটা কমেন্ট আমরা কিন্তু দেখি এবং হচ্ছে আমরা আনসার দেই। তোমরা আমাদের সাথে কানেক্টেড থাকবে এবং আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে প্রতিনিয়ত এই ধরনের অসংখ্য ভিডিও পাবে, যেগুলো তোমাদের পড়াশোনার কাজে অনেক বেশি হেল্প করবে। দেখো এখানে আরেকটা অঙ্ক দেখো, এখানে কি ছিল এটা, দেখো এখানেও কিন্তু তোমার একটা অঙ্ক, এটা খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, এই অঙ্কটা তোমরা কিন্তু প্র্যাকটিস করবে বাসায়। এই অঙ্কটা দেখো কিভাবে তোমরা ভাঙাবে। সো এটা দেখো, কেন এই অঙ্কটা আমি তোমাদেরকে বলতেছি, এর আগে আমরা যখন যতগুলো অঙ্ক করেছি
সেই কখনো কোনোটাতে কি এরকম পাওয়ার ছিল, সাইনের উপর পাওয়ার, কজের উপর পাওয়ার না, কিন্তু এই অঙ্কটাতে আছে। এর জন্য আমি এই অঙ্কটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই। সো এটা নিয়ে তোমাদের ভয় পাওয়ার কোনো কিছু নাই। আমরা সাধারণত যেইভাবে কোণগুলোকে ভাঙি, এখানেও ঠিক একইভাবে আমরা কোণগুলোকে ভাঙবো। দেখো এখানে কি আছে, এই যে এটাকে ভাঙার প্রয়োজন আছে π/4? না, π/4 এটা ভাঙার প্রয়োজন নাই। এখন খেয়াল করে দেখো এইটাকে কি আমরা ভাঙতে পারি? কিভাবে ভাঙতে পারি খেয়াল করে দেখো, π - π/4। এখন কেন মাইনাস দিছি এবং এখানে কেন পাই দিছি এটা কিন্তু আমরা তোমাদের আগের অঙ্কতেও দেখাইছি। ঠিক তদ্রুপভাবে এইটা আমরা কিভাবে ভাঙাবো, দেখো এটাকে π + π/4। এটা কেন প্লাস দিলাম আশা করি তোমরা বুঝতে পারছো। 4 একে 4 আর 1 5, আর 4 একে 4 - 1 = 3। ঠিক তদ্রুপভাবে এইটা তোমরা কিভাবে ভাঙাবা খেয়াল করে দেখো। এটা তোমরা ভাঙাবা, দেখো 2π 4 দুগুণে 8, 8 এর চাইতে 1 যদি বাদ দাও, হ্যাঁ হয়ে গেছে। ঠিক আছে, সো দেখো তার মানে আমরা এখন অঙ্কটাতে যাই। আমি তোমাদেরকে দেখাই দিলাম যে কিভাবে ভাঙাইতে হয়। প্রথমত ভাঙানোটা বেশি গুরুত্বপূর্ণ এইসব অঙ্কে, এর জন্য আমি তোমাদেরকে ভাঙানোটাতে বেশি গুরুত্ব দিচ্ছি। দেখো সাইন আছে, সাইনের কস থাক, কোনো সমস্যা নাই, এটাকে আমরা লিখে দিলাম যা আছে তাই, প্লাস সাইনের স্কোয়ার আছে থাক, কোনো সমস্যা নাই, π - π/4 প্লাস সাইন স্কোয়ার, হ্যাঁ স্কোয়ার থাকবে আমিও রেখে দিলাম, প্লাস π/4 প্লাস সাইন স্কোয়ার 2π প্লাস π/4। দেখো এখানে আমরা রেখে দিলাম বা আমরা ভেঙে ফেললাম। দেখো এরপরে তোমাদের একটু কনফিউশন হতে পারে, এরপরের কাজটা কি? আমরা এভাবে ভাঙানোর পরে প্রথমে কোনটাকে দুইটা ভাগে ভাঙাই এবং এর পরবর্তীতে আমরা কি করি, আসলে দেখি পজিটিভ না নেগেটিভ, এবং পজিটিভ নেগেটিভের সাথে সাথে আমরা আরেকটা জিনিস দেখি। সেটা কি দেখি? আমরা দেখি যে আসলে সে পরিবর্তন হবে কি হবে না। খেয়াল করে দেখো সাইনের এটা তো পরিবর্তন হওয়ার কোনো কথা নাই, এটা আমরা কাজ করি নাই, এটা যা আছে তাই রেখে দিলাম। এরপরেরটাতে খেয়াল করে দেখো, এরপরেরটাতে সাইন ছিল, সাইন পাই মাইনাস, দেখো পাই কত 180 ডিগ্রি এখানে আসলো, যেহেতু এটা কি 2 × π/2 লিখতে পারি না পাই রে, সো এটা জোড় সংখ্যা, পরিবর্তন হবে না। পরিবর্তন যদি না হয় তাহলে আমরা কি লিখব, সাইনই লিখব। এখন খেয়াল করে দেখো সাইন যেহেতু 2 নাম্বার কোয়াড্রেন্ট, দেখো পাই আবার কিছুটা ঘড়ির কাঁটার দিকে ঘুরবে, তার মানে যেহেতু নেগেটিভ আছে তার মানে 2 নাম্বার কোয়াড্রেন্টে। সো 2 নাম্বার কোয়াড্রেন্ট যেহেতু 2 নাম্বার কোয়াড্রেন্টে কি সাইন পজিটিভ, সো সাইন যেহেতু পজিটিভ তার মানে এটা পজিটিভই হবে। পজিটিভ হলে আমরা কত লিখতে পারি, π/4, আর এখানে স্কোয়ার দিয়ে দিলাম। সো এখন খেয়াল করে দেখো এর পরেরটাতে প্লাস, দেখো এর পরেরটাতে এইটা একটু তোমরা মনোযোগ সহকারে দেখবে, এইটা কিন্তু তোমরা ভুল করবা। এই পোর্শনটাতে, এই পোর্শনটাতে কি ভুল করবা আমি তোমাদের একটু বলে দিই। খেয়াল করে দেখো আমরা সাইন পরিবর্তন হবে না, সাইন দিলাম, খেয়াল করে দেখো এটা কোন কোয়াড্রেন্টে আসবে, এই পর্যন্ত আসলো পাই প্লাস সামথিং মানে 3 নাম্বার কোয়াড্রেন্টে। বলো তো 3 নাম্বার কোয়াড্রেন্টে কি সাইন কি পজিটিভ না নেগেটিভ? সাইন কিন্তু বলো নেগেটিভ, সাইন শুধুমাত্র ফার্স্ট কোয়াড্রেন্ট এবং সেকেন্ড কোয়াড্রেন্টে পজিটিভ, আর বাকি দুইটাতে নেগেটিভ, অর্থাৎ 3 নম্বরে নেগেটিভ। সো এই যে নেগেটিভ চিহ্নটা এখানে দিবা, তারপরে কি হবে π/4, এই যে স্কোয়ারটা, এই স্কোয়ারটা আসলে তোমার এই জায়গায় হবে, ঠিক আছে? এইটা তোমরা ভুল করবা। তোমরা কি করবা, এই বাকি যেইগুলোতে আমরা যেরকম বসাই দিছি, আসলে দেখো এখানে যদি প্লাস দিয়ে ওইটার উপরে স্কোয়ার দিতাম সেই একই মান পাইতাম, এখানে এর জন্য আমরা সরাসরি বসাই দিছি, বাট মাইনাস যেহেতু এটারে মাইনাস দিয়া তারপরে আমাদের স্কোয়ার দিতে হবে, এটা কিন্তু তোমরা খেয়াল করো। ঠিক তদ্রুপভাবে এটা দেখো সাইন পরিবর্তন হবে না, সাইন এটা পজিটিভ হবে আর π/4 থেকে যাবে। হ্যাঁ খেয়াল করে দেখো এটাও কি নেগেটিভ নেগেটিভ পজিটিভ হয়ে যাবে। তো এখন খেয়াল করে দেখো তো সাইন, দেখো সাইন
π/4 এর মান কত? 1/√2 স্কয়ার প্লাস 1/√2 স্কয়ার প্লাস 1/√2 স্কয়ার, বা তোমরা এটাকে এইভাবে বলতে পারো -1/√2 এটার স্কয়ার প্লাস 1/√2 এটার স্কয়ার। খেয়াল করে দেখো এটাকে, তার মানে কত হয়? হাফ প্লাস হাফ প্লাস হাফ প্লাস হাফ সমান সমান কত হয় বলো তো? এই হাফ আর হাফ 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 যদি গুণ দেই, যোগ দেই, তাহলে 2, 1 প্লাস 1 প্লাস 1 প্লাস 1 সমান সমান 4/2 অর্থাৎ 2। এটা হচ্ছে আমাদের সেই অঙ্কের আনসার। আশা করি তোমরা সকলেই বুঝতে পারছো যে কিভাবে আমাদের এই আনসারটা হলো। এবং দেখো এই পর্যন্ত আমরা যে অঙ্ক করলাম সেই অঙ্কগুলোতে কোনো পার্থক্য আছে? আমরা কিন্তু কোনো পার্থক্য নাই। কি ধরনের পার্থক্য নাই? সবগুলোই একই রকম অঙ্ক। কি অঙ্ক? মান বসাও, শুধুমাত্র এরকম কোনটাকে ভাঙাও, কোনটাকে ভাঙানোর ক্ষেত্রে এর মান বসায় দাও, এটাই হচ্ছে আমাদের এই অঙ্ক। তোমাদেরকে এখন আমি একটা, এতক্ষণ যে আমরা পড়লাম এই যে কোনগুলোকে ভাঙানোর ক্ষেত্রে বা কোনগুলোকে মান বের করার জন্য আমরা 3টা ওয়ে কিন্তু সবসময় ফলো করি, এটা আমরা আগেও পড়াইছি, এখন আমি তোমাদেরকে রিমাইন্ড করে দিই। প্রথমত 2 অংশে ভাগ করব, 2 অংশে ভাগ করব। 2 অংশে ভাগ করার পর কি করব? এরপরে দেখব যে ফাংশনগুলো আছে সেগুলোর পরিবর্তন, ফাংশন পরিবর্তন হয় কি হয় না সেটা আমরা দেখব। পরিবর্তন হয় কি হয় না এটা চেক করব। আর 3 নাম্বার যেটাকে কাজ করব, 3 নাম্বার কাজটা কি? 3 নাম্বার কাজটা হচ্ছে, 3 নাম্বার কাজটা ঠিক তদ্রুপভাবে এরকম যে আসলে এটা কি নেগেটিভ হবে, অর্থাৎ কোয়াড্রেন্ট দেখে নেগেটিভ না পজিটিভ, নেগেটিভ আর পজিটিভ, এই 3টা কাজ আমরা কোনগুলোকে ভেঙে করি। এবং তারপরে আমরা কি করি? আমরা যেই মানগুলো জানি সেই মানগুলো দ্বারা আমরা অঙ্কটা করে ফেলি। সো এই যে এটা হচ্ছে ভাঙার ওয়ে। চলো আমরা পরের অঙ্কগুলো দেখি। দেখো পরের অঙ্কগুলোতে কি একই কথা বলা আছে, তো আশা করি হচ্ছে দেখো স্কয়ার। তো তোমাদের এই স্কয়ারগুলোতে সবচাইতে বিষয়টা হচ্ছে তোমার যখন নেগেটিভ মান আসবে সেই নেগেটিভটা ব্র্যাকেটের ভিতরে রেখে তারপরে তার উপর স্কয়ার দিবা, কিউব দিবা, বা যত পাওয়ার থাকবে সেগুলো দিবে। এটা হোমওয়ার্ক করো, এটা স্ক্রিনশট নিয়ে রাখো, এটা তোমরা কমেন্ট সেকশনে অঙ্কটা খাতায় করে কমেন্ট সেকশনে ছবিটা দিবে, ঠিক আছে? আমরা সেটা দেখে বলবো কি হয়েছে কি হয় নাই, বা কোনো জায়গায় যদি ভুল হয়ে থাকে তাহলে আশা করি তোমরা সেইটা এখান থেকে আমরা তোমাদেরকে কিভাবে করতে হবে সেটা আমরা আনসার দিব তোমাদের কমেন্ট সেকশনে, ঠিক আছে? এর পরবর্তীতে খেয়াল করে দেখো, এর পরবর্তীতে যদি আমরা দেখি তাহলে হচ্ছে এই একই রকম, এটাও তোমরা পারবা আশা করি। সো এই দেখো এইগুলো সব 9 নম্বরে একই অঙ্ক। এখন দেখো আমরা হচ্ছে 10 নম্বর অঙ্কটা চলে যাই। আমাদের যে বোর্ড বই আছে সেই বোর্ড বইয়ে দেখবা 10 নম্বর একটা অঙ্ক আছে, সেইখানে বেশ কিছু অঙ্ক দেওয়া আছে যে অবেদ কি সেটা কি তোমরা জানো? যদি না জানো তাহলে কমেন্ট সেকশনে বলো যে আসলে অবেদ তোমরা কি বুঝো না। যদি অবেদ না বুঝে থাকো তাহলে তোমাদের জন্য এটা নিয়ে বিস্তারিত আলোচনা করে অন্য একদিন ক্লাস নিব, ঠিক আছে? তো খেয়াল করে দেখো, আজকে দেখো আমরা কি পড়ব। এই যে ডান পক্ষ, বাম পক্ষ, মধ্যপক্ষ, ডান পক্ষ, 3টা পক্ষ আছে, সেই 3টা পক্ষের মান বের করতে হবে। মান বের করে দেখাইতে হবে যে এটা সমান সমান এইটা, এটা সমান সমান এইটা। সো তখন কিভাবে বের করব? এই যে থিটা আছে, এই থিটাটার মানটা দেখো। আমরা প্রথমত বাম পক্ষ নিয়ে কাজ করি। বাম পক্ষে কি আছে? sin 2 থিটা, sin 2 থিটা। এটাকে যদি আমি থিটার মানটা বসাই কত হয় দেখো তো, sin 2 × π/3, তাই না? সমান সমান sin 2/3। এখন খেয়াল করে দেখো তো এটাকে তুমি কিভাবে ভাঙাইতে পারো। দেখো π - π/3, কারণ কি? এ দেখো
3 একে 3, 3 থেকে যদি একটা পাই বাদ দাও তাহলে 2টা পাই হয়ে যায়। সো এখন খেয়াল করে দেখো, আমি প্রথমত 2 অংশে ভাঙাইলাম। আমাদের কাজ কি? প্রথম কাজ হচ্ছে 2 অংশে ভাগ করা। 2টা অংশে ভাগ করা মানে 2টা প্লাস মাইনাস দিয়ে আলাদা করা। এর পরবর্তীতে কাজ কি হচ্ছে? আসলে কোয়াড্রেন্ট দেখে যে পরিবর্তন হবে কি হবে না। খেয়াল করে দেখো, পাই মাইনাস সেকেন্ড কোয়াড্রেন্টে তো সাইন পজিটিভ, হ্যাঁ সাইন পজিটিভ। আবার কি পাই আছে, পাই যেহেতু, পাই মানে কি? পাই মানে 2 ইন্টু পাই/2। সো এটা জোড় সংখ্যা, পরিবর্তন হবে না, তার মানে সাইন পাই/3। এখন আমাকে বলো তো সাইন পাই/3 এর মান কত? সাইন পাই/3 এর মান কত? তোমরা সকলেই পারো, এটার মান হচ্ছে √3/2। খেয়াল করে দেখো, বাম পক্ষ সমান সমান আমি কত পাইলাম? √3/2। এখন দেখি তো মধ্যপক্ষ সমান সমান কত পাই? মধ্যপক্ষ সমান সমান কত পাই? 2 sin থিটা cos থিটা। ঠিক আছে, 2 sin থিটা cos থিটা। এখন দেখো 2 ইন্টু sin পাই/3 ইন্টু cos পাই/3। দেখো এটা কিন্তু আমরা আগেই পড়ে আসছি। sin পাই/3 এর মান হচ্ছে √3/2 ইন্টু cos পাই/3 এর মান কত? 1/2। তো এটাকে যদি আমরা কাটাকাটি করি তার মানে কত থাকে দেখো? √3/2। সো এটাকে এগুলো ইকুয়াল চিহ্ন হবে। দেখো বাম পক্ষ সমান সমান মধ্যপক্ষ হয়ে গেছে। এখন দেখো আসলে ডান পক্ষ সমান সমান কি হবে? যদি ডান পক্ষ সমান সমান হয়ে যায় তার মানে আমাদের অঙ্ক ঠিক আছে। দেখো কি করতে হবে এখন? ডান পক্ষ কি দেওয়া আছে? দেওয়া আছে 2 tan থিটা, আর নিচে দেওয়া আছে কত? 1 প্লাস tan স্কয়ার থিটা। খেয়াল করে দেখো, এখানে আমরা যদি মানটা বসাই দেই 2 tan পাই/3, ঠিক নিচে কত হবে? 1 প্লাস tan পাই/3। এটাকে আমরা একদম উপরে দিয়ে দেই, তাহলে তোমার আরো অঙ্ক করতে সহজ হবে। খেয়াল করে দেখো, tan পাই/3 এর মান কত? এটা কি তোমরা জানো? সো এটার মান তোমরা অনেকেই এগুলো গুলিয়ে ফেলতে পারো। সো এগুলো যাতে গুলিয়ে না ফেলো এর জন্য আমাদের কিন্তু এর আগে একটা ছক দেখাইছিলাম তোমাদেরকে, কিভাবে ওই ছকটা মুখস্থ করবা। এবং এই আসলে ছকটাকে তুমি যদি বিস্তারিত না পড়েই যদি মুখস্থ রাখতে চাও বা না পড়েই যদি বের করতে চাও, তাহলে আমাদের যে প্রিমিয়াম ব্যাচ আছে সেগুলোকে কিন্তু একদম মুখস্থ না করে সবগুলো মান তুমি কিভাবে ইনস্ট্যান্ট অ্যাবাকাসের মাধ্যমে বা মাথা দিয়ে একদম বের করে ফেলবে 2 সেকেন্ড 3 সেকেন্ডের ভিতরে, সেগুলো টিপস কিন্তু আমাদের কোর্সে দেওয়া হয়ে থাকে। আশা করি তোমরা আমাদের কোর্স সম্পর্কে বিস্তারিত জেনে আমাদের কোর্সগুলোতে এনরোল করবে। দেখো এই tan পাই/3 এর মান কত হবে? tan পাই/3 এর মান হবে কত? √3, তাই না? √3। এখন খেয়াল করে দেখো, তার মানে এটাকে যদি আমরা দেই 1 প্লাস √3 স্কয়ার সমান সমান 2 ইন্টু √3 1 প্লাস 3 সমান সমান যদি কাটাকাটি করি কত হয়? √3 আর 2 দিয়ে 4 রে কাটলে কত? 2। দেখো আমাদের কিন্তু ডান পক্ষ সমান সমান বাম পক্ষ সমান সমান মধ্যপক্ষ হয়ে গিয়েছে। সো আশা করি এটা প্রমাণ করে ফেলছি আমরা, প্রমাণিত। ঠিক আছে, দেখো অঙ্ক কিন্তু খুব সহজ। তুমি যদি বেসিক জিনিসগুলো জেনে থাকো, বেসিক জিনিসগুলো যদি কোনো তোমার প্রবলেম না থাকে, তাহলে আশা করি তোমাদের এই ধরনের অঙ্কে আর কোনো প্রবলেম হবে না। সো ঠিক তদ্রুপভাবে এখন তোমাদেরকে দেখে এটা কি পারবা? দেখো এখানেও কিন্তু খুব ইজিলি তোমরা এই অঙ্কগুলো করতে পারবা আশা করি। সো এটাও তোমাদের হোমওয়ার্ক 10 নম্বরের এই যে অঙ্কগুলো আছে সেগুলো তোমরা বাসায় করবে। আর আমাদের কি এখানে কমেন্ট সেকশনে
তোমাদের জন্য খোলা থাকবে, তোমরা এই ছবিগুলো কমেন্ট সেকশনে দিবে, আমরা দেখবো যে আসলে তোমাদের অঙ্কটা হয়েছে কি হয় নাই। দেখো এটাও কিন্তু একই রকম অঙ্ক। দেখো এটার মান কত আমরা পেয়েছিলাম, এগুলো পারবা সবগুলো একই অঙ্ক কিন্তু। এখন দেখো এই যে 11 নম্বর অঙ্ক, 11 নম্বর এটা একটা গুরুত্বপূর্ণ অঙ্ক তোমাদের পরীক্ষার জন্য। এই 11 নম্বর থেকে একটা অঙ্ক তোমাদের পরীক্ষার হলে থাকবে, এইটাই থাকবে বলতেছি না, বাট এই ধরনের অঙ্ক তোমাদের পরীক্ষার হলে আসবে। একটা অঙ্ক তোমরা পাবা এই চ্যাপ্টার থেকে। এই চ্যাপ্টার থেকে দুইটা অঙ্ক আসে সাধারণত। দুইটা অঙ্ক কি ধরনের অঙ্ক আসে, একটা হচ্ছে যে মান নির্ণয় করে দেখাও কিভাবে মানটা বের করতে হয়, আর দ্বিতীয়ত বিষয়টা হচ্ছে যে এরকম তোমাকে কিছু শর্ত দিয়ে দিবে, দেখো এই শর্তের উপরে মান নির্ণয় করতে পারো। এটাও মান নির্ণয় অঙ্কই, বাট এখানে তোমাকে শর্তটা দিয়ে দিচ্ছে, আর ওই অন্য অঙ্কগুলোতে কি শর্ত দেয় নাই। সো এই অঙ্কগুলো তোমরা কিভাবে করবা, এই অঙ্কগুলোকে আমি তোমাকে এই অঙ্কটা ভেঙে ভেঙে করিয়ে দিচ্ছি, তাহলে তুমি সামনের অঙ্কগুলো করতে পারবা। দেখো ক নম্বর অঙ্কটাতে কি বলা আছে, cot alpha equal to minus root 3। এখন খেয়াল করে দেখো তো, এই যে cot alpha is equal to minus root 3, এখানে আলফার মানটা কত, এটা দ্বারা বোঝাচ্ছে যে আসলে সে কোয়াড্র্যান্ট নির্ধারণ করে দিছে। খেয়াল করে দেখো 3 ইন্টু π/2, অর্থাৎ একটা 90 ডিগ্রি, দুইটা 90 ডিগ্রি, তিনটা 90 ডিগ্রি, এই রেখা, ঠিক আছে। সো এই রেখা পর্যন্ত আসছে, এবং এর পরবর্তীতে খেয়াল করে দেখো, এর পরবর্তীতে খেয়াল করে দেখো সর্বোচ্চ মান কত, এর চাইতে বড় হবে, এর চাইতে বড় হবে, এবং 2π এর চাইতে ছোট হবে। 2π কত, এইখানে, তার মানে এর ছোট, তার মানে এই কোয়াড্র্যান্টে হবে। খেয়াল করে দেখো এই কোয়াড্র্যান্টে এটা কত, 4 নাম্বার, চতুর্থ, এখানে কে কে পজিটিভ, কস এবং সেক, আর বাকি যারা আছে সবাই এখানে নেগেটিভ। খেয়াল করে দেখো এখন আমার এই যে রুট 3, এই মানটা আমার বের করতে হবে। বলো তো কট রুট মানে কট কত ডিগ্রির মান রুট 3, এটা কি তোমরা জানো? কট π/6 এর মান হচ্ছে রুট 3, এন্ড এটা যদি তোমরা কিভাবে বের করতে হয় সেটা আমি তো বললামই। সো দেখো, সো এইখানে তুমি কি করবা, তাহলে এইখানে তোমার করতে হবে, দেখো cot alpha is equal to cot লিখবা, দেখো cot লিখবা, cot লিখার পর তুমি খেয়াল করে দেখো cot পরিবর্তন করব না যেহেতু, তার মানে এই যে দেখো এইখানে নিলাম 2π, 2π তো এই যে ঘুরে এই পর্যন্ত চলে আসছি, এখন কিছু বাদ দিয়ে এখানে চলে আসি, ঠিক আছে, তাহলেই তো আমি চতুর্থ কোয়াড্র্যান্টে চলে যাব, এই শর্ত ফিল আপ হয়ে যাবে। বাদ দিলাম, কিছু বাদ দিব, কত বাদ দিব, এই যে রুট 3 কতর মান বললাম, π/6 এর মান, এর জন্য π/6 বাদ দিলাম। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তাহলে খেয়াল করে দেখো এখন কি হবে, এইটুক সমান সমান cot আলফা সমান সমান, দেখো এটা কি 4, এই 2π মানে কি, 2π মানে হচ্ছে 4 ইন্টু π/2, তাই না, এই 2 দিয়ে 2 4 কাটলে দিলে 2 হয়, তার মানে 4 আছে, জোড় সংখ্যা পরিবর্তন হবে না, cot পরিবর্তন যেহেতু হবে না cot, এখন খেয়াল করে দেখো এখানে কি নেগেটিভ, সো নেগেটিভ আমরা তো দিয়ে দিতে পারি, তাই না, ওই যে দেখো নেগেটিভ ছিল, এবং cot π/6 এর মান, তার মানে আমরা cot এখানে কি বলতে পারি, π/6। সুতরাং তুমি এইটা না লিখে তুমি আরেকটা ভাবে করো, এইখানে খেয়াল করে দেখো, এটা থেকে তো আমরা এটা পাইলাম, এখন কি পাবো আমরা, cot এখানে 6 লসাগু নাও, তাহলে 12π - π লসাগু নাও, আমরা তো কোনটাকেই বের করতে হবে। সো আগে কিন্তু উল্টাটা করতাম, এটা ভাঙাইয়া এটাতে যাইতাম, এখন কিন্তু ওইটা থেকে আমরা কোনটাতে আসতেছি, বা cot alpha is equal to cot 6 11 π, এই যে দেখো, তার মানে আলফা ইজ ইকুয়াল টু কত, 11π/6, দেখো 11π/6, আমাদের অঙ্কের আলফা এর মান কত, 11π/6,
দেখো এর আগে আমরা যত অঙ্ক করেছি, এর আগে আমরা অঙ্কগুলো কিভাবে করেছি, এর আগে আমরা অঙ্কগুলো করেছি আসলে কিভাবে পাই থেকে মানে কোন দেওয়া থাকে সেখান থেকে আমরা মান বের করি। দেখো এখন কিন্তু তোমার সেই মানটাই দেওয়া ছিল, সেইখান থেকে আমাদের কোনটাকে বের করতে হয়েছে। এটা হচ্ছে আরেকটা টাইপের অঙ্ক। এই অঙ্কটাও তোমাদের পরীক্ষাতে আসার মতো একটা অঙ্ক। এটা অনেক সময় আসে, হয় তোমার মান নির্ণয় করতে বলবে অথবা হচ্ছে তোমার মানটাই দেওয়া থাকবে, সেখান থেকে থিটাটা বের করতে বলবে বা আলফাটা বের করতে বলবে। এখন খেয়াল করে দেখো এই যে এই কোনটার মানে কি, এটার মানে খেয়াল করে দেখো, এটা হচ্ছে এই অঙ্কটা মজার অঙ্ক, একটু বড়, তবে এই অঙ্কটা মজার। এটা আমি তোমাদেরকে করিয়ে দিচ্ছি, এই অঙ্কটা গুরুত্বপূর্ণ আছে, ঠিক আছে? এটা পরীক্ষাতে আসার মতো একটা অঙ্ক। গুরুত্বপূর্ণ কেন, তোমাকে তার আগে আমি তোমাকে গুরুত্বপূর্ণ কেন সেটা আমি তোমাদেরকে একটু দেখাই। দেখো এই যে আমি যে কোয়াড্রেন্টটা নিলাম, এইখানে শুরু করলাম 90, দেখো এর চাইতে কি হবে, বড় হবে, তার মানে এইখান থেকে, তাই না? কালারটা চেঞ্জ করে দেই। দেখো এইখান থেকে কোন পর্যন্ত, 3টা 90, 1টা 2টা 3টা এই পর্যন্ত। তার মানে খেয়াল করে দেখো এই পুরাটুক মানে কি, দ্বিতীয় কোয়াড্রেন্ট প্লাস হচ্ছে তৃতীয় কোয়াড্রেন্ট। এই দ্বিতীয় কোয়াড্রেন্টে আলফার মান কত, এখানে থিটার মানটা কত হবে, আবার এই 3 নাম্বারে এইখানে আলফার মানটা কত হবে, এই দুইটা মান আমাদের বের করতে হবে এইখান থেকে। তোমাদের কিন্তু বলে দেয় নাই যে এখানে দুইটা মান বের করো। তুমি বুঝলা কিভাবে যে এখান থেকে দুইটা মান বের করতে হবে? বুঝলাম কারণ আমরা যেই শর্তটা দেওয়া আছে সেই শর্তটা যদি আমরা গ্রাফ পেপারে বসাই অথবা কোয়াড্রেন্টে বসাই, সেই কোয়াড্রেন্টে বসানোর ফলে আমরা দেখি এখানে দুইটা কোয়াড্রেন্টে পাচ্ছি। সো দুইটা কোয়াড্রেন্টে আমরা কি দুইটা মান পাবো। খেয়াল করে দেখো প্রথম কোয়াড্রেন্টে যদি যাই আমরা, মনে করো দ্বিতীয় চতুর্ভাগে, ঠিক আছে? দ্বিতীয় চতুর্ভাগে কি হবে খেয়াল করে দেখো, cos আলফা সমান সমান -হাফ। চিত্রটা আমরা আঁকাই, চিত্রের কোনো বিকল্প নাই। এই চ্যাপ্টার যখন পড়বা চিত্র খুব সহজে চিত্র আঁকাই ফেলতে হবে। দেখো প্রথম আমাকে বলো তো cos কত ডিগ্রির মান হাফ। দেখো এগুলো কিন্তু তোমার লাগবেই। cos কত ডিগ্রির মান হাফ, cos, এই যে বলে না, তোমরা কি আমার কথা শুনতেছো না? কমেন্ট সেকশনে বলো তো cos কত ডিগ্রির মান হাফ, cos 60 ডিগ্রির মান হাফ। হ্যাঁ বলো, হ্যাঁ cos 60 ডিগ্রির মান কিন্তু কি হাফ। তার মানে 60 মানে কত, π/3, π/3 মান হচ্ছে কত 60। তার মানে এটাকে আমরা এইভাবে লিখব, দেখো 90 প্লাস, দেখো 90 প্লাস দিতে পারি, আবার এটা বলতে পারি যে π - π/3, ঠিক আছে? এভাবে কিন্তু আমরা বলতে পারি। মানে মনে করো cos π - π/6, এইভাবে আমরা বলতে পারি। সো এটা ছাড়া অনেকে এইভাবেও বলতে পারে যে π/2 প্লাস π/6। এখানে π/6 কেন হবে, এটা তো 3 হবে। cos 60 ডিগ্রির মান না, 60 মানে কত 3, সো এখানে কত হবে 3। এইভাবে অনেকে লিখতে পারে, কোনো সমস্যা নাই, ঠিক আছে? তুমি যেইভাবে লিখো কোনো প্রবলেম নাই। সো দেখো এখন এটা যদি হয় কোন কোয়াড্রেন্টে হইলো চেক করে দেখো আবার। দেখো পাই, এরপরে হচ্ছে নেগেটিভ গেছে π/3। সো এখন খেয়াল করে দেখো এখান থেকে আমরা যদি পাই তার মানে কি পাবো আমরা, cos 3, তার মানে এটাকে যদি 3π - π সমান সমান cos 2π/3।
তার মানে এই পাশে তো আবার আমাদের কি আছে, cos আলফা সুতরাং আলফা ইজ ইকুয়াল টু কত, 2π/3। এটা হচ্ছে একটা আনসার। আরেকটা আনসার কিন্তু আমরা পাবো কোন কোয়াড্রেন্টে, আমরা তৃতীয় কোয়াড্রেন্টে আরেকটা আনসার পাবো। দেখো তৃতীয় কোয়াড্রেন্টের আনসারটা কিভাবে পাবো, তৃতীয় চতুর্ভাগে। সো এই দেখো চতুর্ভাগে কি পাবো আমরা, cos আলফা ইকুয়াল টু -½ বা cos আলফা ইজ ইকুয়াল টু, খেয়াল করে দেখো তৃতীয় চতুর্ভাগ মানে কি, এখানে cos π প্লাস, খেয়াল করে দেখো কত মান ছিল, π/3 বা cos আলফা ইজ ইকুয়াল টু হচ্ছে cos, এটা যদি লসাগু নাও তাহলে হচ্ছে 3π + π বা cos আলফা ইজ ইকুয়াল টু হচ্ছে cos 4π/3। সুতরাং আলফা ইজ ইকুয়াল টু কত, আলফা ইজ ইকুয়াল টু 4π/3। এটা হচ্ছে আমাদের আরেকটা আনসার। অর্থাৎ এখানে আমরা দুইটা আনসার পাচ্ছি, দুইটা কোয়াড্রেন্টে দুইটা আনসার পাচ্ছি। সো এই অঙ্কটা করিয়ে দেওয়ার কিভাবে করব, খুব সহজ, খুব সহজ। তো এইখানে একটা জিনিস খেয়াল করে দেখো তোমরা, আমি কি এইটাকে লিখতে পারতাম না যে হচ্ছে পাই প্লাস এটা, হ্যাঁ আমি লিখতে পারতাম, কিন্তু তখন কি হইতো জানো, এটা লেখার কারণে কজের মানটা আবার হচ্ছে যে সাইন হয়ে যেত, সাইনে তো কাটাকাটি ঝামেলা। এর জন্য সবসময় জোরটা নেওয়ার চেষ্টা করবা, তাহলে দেখবা সহজে হয়ে যাবে। আশা করি এই অঙ্কটা বুঝতে পারছো। সো এই অঙ্কটা যদি শেষ হয়ে যায় তাহলে চলো আমরা এরপরে দেখো, এই যে এগুলোতে সেম অঙ্ক, ঠিক আছে, এটা হোমওয়ার্ক, এটা করে কমেন্ট সেকশনে দিবা, এটাও কমেন্ট সেকশনে দিবা। এরপর খেয়াল করে দেখো সমাধান করো। দেখো আমাদের 12 নম্বর অঙ্ক কি, 12 নম্বর অঙ্ক হচ্ছে সমাধান করো। তো সমাধান কি করবা, আমরা যখন কোনো সমীকরণ থাকে সেই সমীকরণ থেকে আমরা কি বের করি, সমীকরণ থেকে আমরা এক্স ওয়াই এর মান যখন বের করি সেটাকে বলা হয়ে থাকে সমাধান করো, বা সমাধান করো মানে ওই চলকটার মান বের করো। আর এখানে দেখো আমরা যখন এই সমীকরণটাকে সমাধান করতেছি তখন এখানে চলকটা হচ্ছে থিটা, অর্থাৎ থিটার মানটা আমাদের বের করতে হবে। থিটার মানটা কিভাবে বের করবা, তো এই ধরনের অঙ্ক তোমাদেরকে আমি কিছু ট্রিক্স দেখাই দিব। এখানে আবার বলে দিছে যে এটা অবশ্যই 90 ডিগ্রি হবে। সো সবসময় 90 ডিগ্রি হবে এরকম না, 90 ডিগ্রি দিছে 90 ডিগ্রি থাক, আমরা ওইটা নিয়ে কাজ করব না। আমরা কি করব, আমাদের কাজ হচ্ছে দেখো কোন জায়গায়, এখানে দেখো স্কয়ার আছে, এখানে কি সাইন আছে। এখন বলো তো যখন তুমি সাইন অথবা কজের মান বের করবা, একটা সমীকরণ থেকে বের করতে হলে সাধারণত এক জাতের সমীকরণ লাগে। এটা আমরা যখন তোমাদেরকে সমীকরণ চ্যাপ্টার পড়াবো সেখানে ডিটেলস পড়াবো যে একটা সমীকরণ থেকে আসলে কয়টা চলকের মান বের করা যায়, অথবা যখন তিনটা চলক থাকবে তখন কিভাবে কয়টা সমীকরণ লাগবে, অথবা যখন দুইটা থাকবে তখন কিভাবে। অর্থাৎ আমি তোমাকে শর্টকাটে বলে দেই, দুইটা সমীকরণ থাকলে দুইটা চলক বের করা যায়, একটা সমীকরণ থাকলে একটা চলক বের করা যায়। সো এখানে যেহেতু দুইটা আছে সাইন এবং কস, এই দুইটা তো আমরা রাখতে পারবো না, আমরা যে কোনো একটাতে নিয়ে যাই। সো একটাতে যদি নিয়ে যাই তাহলে মনে করো আমরা কসটাকেই ভাঙা ফেললাম, সাইন স্কয়ার থিটা, এরপর 1 + 2 সাইন স্কয়ার থিটা। ঠিক আছে, এইভাবে আমরা ভাঙিয়ে ফেললাম। ভাঙানোর কারণটা কি, সবে এক জাতের করে ফেললাম, সাইন আছে সাইন বানাই ফেললাম এটাকে। তাহলে 2 - 2 সাইন স্কয়ার থিটা ইকুয়াল টু 1 + 2 সাইন স্কয়ার থিটা, বা এটাকে যদি ওই পাশে নিয়ে নেই আর 1টাকে এই পাশে নিয়ে আসি তাহলে 1, দেখো এটাকে 2 - 1, এটাকে এইভাবে লিখতে পারি, ভুল করো না তোমরা, 2 - 1, ঠিক আছে। আর এটাকে যদি এই পাশে বাম পাশে ডান পাশে নিয়ে যাই তাহলে কি হবে 4 সাইন স্কয়ার থিটা। তো যদি এটা তোমাদের ভুল হয় তাহলে তোমাদেরকে বলে দেই, এই প্লাস হচ্ছে 2 সাইন স্কয়ার থিটা প্লাস 2
সাইন স্কোয়ার থিটা, বা এখানে আমরা বলতে পারি 1 ইজ ইকুয়াল টু হচ্ছে 4 সাইন স্কোয়ার থিটা, বা সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে 1/4, বা সুতরাং বা সাইন থিটা ইজ ইকুয়াল টু কত 1/2। ঠিক আছে, সাইন থিটা 1/2। এখন এইখানে অনেক সময় হচ্ছে তোমাদের এরকম হতে পারে যে প্লাস মাইনাস 1/2, সো এখানে প্লাসেরটাই গ্রহণযোগ্য হবে, মাইনাসেরটা গ্রহণযোগ্য হবে না। কেন মাইনাসেরটা গ্রহণযোগ্য হবে না? কারণ খেয়াল করে দেখো কি বলে দিছে, সাইন থিটা ইজ ইকুয়াল টু -12 গ্রহণযোগ্য নয়। গ্রহণযোগ্য নয় কেন? কারণ হচ্ছে দেখো এইটার মানে কি, খেয়াল করে দেখো তো, এটার মানে হচ্ছে ফার্স্ট কোয়াড্রেন্ট। ফার্স্ট কোয়াড্রেন্টে সাইনের মান সবসময় পজিটিভ হয়, সো এটা কি গ্রহণযোগ্য নয়। কারণ থিটা কি, থিটা হচ্ছে শূন্যের চাইতে বড় এবং 90 ডিগ্রির চাইতে ছোট। ঠিক আছে, আর সাইন থিটার মান যদি তাহলে হাফ হয়, বলো তো সাইন থিটার মান হাফ কত? π/6, অর্থাৎ থিটা ইজ ইকুয়াল টু কি π/6। আশা করি তোমরা বুঝতে পেরেছো, এটাই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত আনসার। দেখো 12 নম্বর অঙ্ক কিন্তু আমরা করে ফেলছি। খুব কঠিন? একদমই কঠিন না, না একদম ইজি অঙ্ক, সবগুলো এরকম একদম খাটারগেট করে ফেলবা এই ধরনের অঙ্ক। এই খেয়াল করে দেখো এইখানে, এখন খেয়াল করে দেখো তো, এইখানে আমি তোমাদের এই অঙ্কটা হিন্টস দিয়ে দেই। এখানে কজ আছে, এখানে সাইন আছে। এখন বলো তো এই কজকে সাইনে নিবা না সাইনকে কজে আনবা? দেখো এইখানে স্কোয়ার আছে, স্কোয়ার যেহেতু আছে তার মানে এটাকে আমরা একটা সূত্র ফেলতে পারি, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। তার মানে সাইন স্কোয়ার থিটা সমান সমান 1 মাইনাস কস স্কোয়ার থিটা। এই ফর্মুলা দ্বারা আমরা সহজেই কজে নিতে পারি, বাট এটাকে কিন্তু সরাসরি ওইখানে নেওয়ার ফর্মুলা আমরা জানি না, তাই আমরা এটাকে কজে নিয়ে তারপর অঙ্কটা করব। আশা করি এই অঙ্কটা তোমরা পারবা, এটা তোমাদের জন্য হোমওয়ার্ক। ঠিক আছে, এটা পারবা, কোনো সমস্যা নাই। যদি না পারো তাহলে কমেন্ট সেকশনে বলবো, আমি পরের দিন এসে আবার তোমাদেরকে এটা করে দিব, কোনো প্রবলেম নাই। দেখো এই অঙ্কগুলো কিভাবে করবা, দেখো এই অঙ্কটা করে দেই। তোমরা যদি আবার বলো যে ভাইয়া এত অঙ্ক করতে দেন কেন, আমরা তো পারি না, তো তোমরা না পারলে সমস্যা নেই, আমাকে কমেন্ট সেকশনে জানাবা, আমরা তোমাদের আবার করে দিব। সো দেখো এই অঙ্কটা আমরা করি, এইটা কিভাবে আমরা করব। দেখো প্রথমত কি করতে হবে, সাইন আছে, ওরে এটা তো আরো সহজ, এটা কোনো কিছুই করা লাগবে না। বা দেখো 6 আছে, 6 সাইন স্কোয়ার থিটা। দেখো এটাকে আমরা কিভাবে ভাঙাবো, মিডল ফ্যাক্টর করব। 4 আর 6, 4 6 24, 24 না 24, তো 11-এর সাথে মিল করে কিভাবে করা যায়, 24, 24 রে ভাঙাও তো, 3 8 24, এই 8 আর 3 যোগ করলে কত হয় 11। দেখো এই 4 আর 6 গুণ করে আমরা কত পাইলাম 24, সেই 24 রে এমন ভাবে ভাঙবো যাতে কি এই যে মাঝখানেরটা পাই যোগ বিয়োগ করে, যোগ অথবা বিয়োগ করে। ঠিক আছে, খেয়াল করে দেখো এটাকে, তার মানে আমরা পেয়ে গেলাম 3 আর মিডল ফ্যাক্টর করে -8 সাইন থিটা -3 সাইন থিটা প্লাস 4 ইজ ইকুয়াল টু 0। বা এখান থেকে কত কমন যায়, খেয়াল করে দেখো 3 কমন যাবে না, এখানে হচ্ছে 2 কমন যাবে। 2 গেলে 2 খালি 2 যায়, 2 এর সাথে সাইনও কিন্তু যায়, তাহলে দেখো 2 3 সাইন থিটা মাইনাস 4 মাইনাস 1 যদি কমন নাও তাহলে কত 3 সাইন থিটা মাইনাস 4 সমান সমান 0। বা তোমাকে দেখো 2 সাইন থিটা মাইনাস 1
আরেকটা হচ্ছে কি 3 sin থিটা মাইনাস 4 ইজ ইকুয়াল টু 0। এখন 3 sin থিটা মাইনাস 4 ইজ ইকুয়াল টু 0 হয়, অথবা 2 sin থিটা মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। খেয়াল করে দেখো এইখানে সাইন থিটা কত হয়? সাইন থিটা হয় 4/3, বাট এইটা গ্রহণযোগ্য না। এখন বলতে পারো যে ভাইয়া এটা কেন গ্রহণযোগ্য না? এটা গ্রহণযোগ্য না কারণটা হচ্ছে, খেয়াল করে দেখো, এটা যদি ভাগ করো 1.something পাবা না। সাইনের মান কখনোই 1-এর চাইতে ছোট হবে না, -1-এর চাইতে ছোট হবে না, এবং 1-এর চাইতে বড় হবে না। সো যেহেতু 1-এর চাইতে বড় হয় না কিন্তু এইখানে আসতেছে বড়, তার মানে এটা কি গ্রহণযোগ্য না। তাহলে গ্রহণযোগ্য কোনটা? গ্রহণযোগ্য ইচ্ছা এই যে পাশেরটা। দেখো সাইন থিটা সমান সমান কত? হাফ। সাইন থিটা যদি হাফ হয়, কতর মান হাফ বলো তো? এই বলে না π/6। π/6 এর মান হচ্ছে হাফ, অর্থাৎ থিটা ইজ ইকুয়াল টু π/6। আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পেরেছো। খুবই সহজ অঙ্ক, সব কিন্তু সেম। মান বের করা অথবা থিটা থেকে তোমার মান বের করা, অথবা মান দেওয়া থাকবে সেখান থেকে থিটাটা বের করা। আর এইটা হচ্ছে তোমার যে সমাধান করা। সমাধান করা মানে আমরা সাধারণত যে সমীকরণগুলো সেখানে এক্স ওয়াই এর মান বের করি, আর এই সমীকরণগুলো থেকে আমরা থিটা এর মানটা বের করব। তাহলে দেখো আমাদের সেই 12 নম্বর অঙ্ক শেষ। 12 নম্বরের আরেকটা আছে। সো এগুলো তোমাদের জন্য হোমওয়ার্ক, এটা তোমরা বাসায় করবা, ঠিক আছে? তোমরা কমেন্ট সেকশনে এটা অঙ্কটা করে তোমরা হচ্ছে ছবি দিবা, সেটা হয়েছে কি হয় নাই সেটা আমরা কমেন্ট সেকশন দেখে চেক করে, এবং যদি কোনো ভুল থাকে সেটা আমরা বলে দিব যে এই জায়গায় তোমার অঙ্কটা ভুল হয়েছে, এইভাবে করবা, ঠিক আছে? সো দেখো আমরা এর পরবর্তীতে চলে যাই। আমাদের বইয়ে আরেকটা আছে 13 নম্বর অঙ্ক। সেই 13 নম্বর অঙ্ক কি? এখানেও তোমার ওই একই কথা বলা আছে যে সমাধান করো, ঠিক আছে? তাহলে পার্থক্যটা কোন জায়গায় বলো তো? পার্থক্যটা আছে ওই একই জায়গায়, এর থিটা। মানে আমরা কিন্তু এই চ্যাপ্টারে যা কিছু করেছি সব কিছু এই থিটার উপরেই, ঠিক আছে? দেখো এখানে কি বলা আছে, এখানেও বলা আছে যে 2 sin স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা ইজ ইকুয়াল টু 0। দেখো এই অঙ্কটা কিন্তু আমরা আগেও একবার করেছি, কিন্তু তখন এই মানটা ছিল শুধুমাত্র 0 থেকে 90 ডিগ্রি। দেখো এই অঙ্কটা আমরা কিভাবে করব? প্রথমত হচ্ছে 2 এর cos এ নিয়ে যাব, 1 মাইনাস cos স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা ইজ ইকুয়াল টু 0। অঙ্ক সবগুলো সেম, কিন্তু পার্থক্যটা হবে পরে। cos থিটা ইজ ইকুয়াল টু 0, বা এখান থেকে তুমি যদি সাইড চেঞ্জ করো তাহলে তোমার কি হবে? 2 cos স্কয়ার থিটা প্লাস প্লাস হবে না তো এটা কি হয়ে যাবে? তখন মাইনাস হয়ে যাবে 3 cos থিটা। সবগুলো সাইড চেঞ্জ করতেছি, এটা হচ্ছে -2 ইজ ইকুয়াল টু 0। তো এখন খেয়াল করে দেখো এটাকে যদি মিডল ফ্যাক্টর করি তাহলে কি হবে? 2 দুগুণে 4, অর্থাৎ 4 এর সাথে মাঝখানের 3টাকে কিভাবে মিলাবো? 2 cos স্কয়ার থিটা মাইনাস 4 cos থিটা প্লাস cos থিটা মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0। তাহলে খেয়াল করে দেখো এটাকে যদি আমরা প্রথমটাতে কি কমন যাবে? 2 cos থিটা কমন যাবে। 2 cos থিটা কমন গেলে cos থিটা মাইনাস 2 প্লাস যদি 1 কমন নেই তাহলে হচ্ছে cos থিটা মাইনাস 2। তাহলে খেয়াল করে দেখো হয় এখানে ওই যে cos থিটা যদি আবার এখানে কমন নেই, আর এখানে থাকবে কি 2 cos থিটা প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। খেয়াল করে দেখো এইখানে আমরা দুইটা মান পেয়েছি, এবং এই দুইটা মানই কি হবে? দুইটা মানই শর্ত
ফিল আপ করবে। কিভাবে করবে দেখো, আমরা আরেকবার করে দেখি। হয় অথবা এইভাবে তুমি যদি দাও, প্রথমটা আমরা কি পেয়েছি, হয় cos থিটা মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0 বা cos থিটা ইজ ইকুয়াল টু 2। সো cos থিটা ইজ ইকুয়াল টু কি 2 হয় বলো তো? cos থিটা ইজ ইকুয়াল টু 2 কিন্তু হয় না। cos থিটা ইজ ইকুয়াল টু 2 কেন হয় না? এটা হচ্ছে ওই একই কথা, -1 এর চাইতে বড় আর 1 এর চাইতে ছোট, এর জন্য এটা কি শর্ত ফিল আপ করে না। সো ফিল আপ যেহেতু করে না, তার মানে এটা গ্রহণযোগ্য না। সো আমাদের পরেরটাতে চলে যাই, দেখো অথবা কোনটা হচ্ছে 2 cos থিটা প্লাস 1 ইজ ইকুয়াল টু 0 বা দেখো cos থিটা ইজ ইকুয়াল টু কত, -হাফ। খেয়াল করে দেখো cos থিটা ইজ ইকুয়াল টু কত, -হাফ। সো এই যে cos থিটা ইজ ইকুয়াল টু -হাফ হইল, এটাকে আমরা এখন কিভাবে করব দেখো, cos থিটা ইজ ইকুয়াল টু, ঠিক তদ্রূপভাবে খেয়াল করে দেখো, আমরা নিব cos, ঠিক আছে, cos নিব। তো খেয়াল করে দেখো পাই, খেয়াল করে দেখো এখানে নেগেটিভ আছে। তোমাকে একটা জিনিস খেয়াল করতে হবে, এইটার মানে কি বলো তো? এইটার মানে হচ্ছে 0 থেকে একদম 2 পাই, অর্থাৎ এই কোঅর্ডিনেট, এই কোঅর্ডিনেট, এই কোঅর্ডিনেট, এই কোঅর্ডিনেট, সবগুলো কোঅর্ডিনেটেই থাকবে। সো এই অঙ্কটা তোমাদেরকে আমি আরেকটা স্লাইডে নিয়ে করে দেই, তাহলে তোমরা এই অঙ্কটুকু আরেকটু ডিটেলস তোমাদেরকে করে দিই। দেখো এই অঙ্কটা তোমাদেরকে ডিটেলস আরেকটু করে দিই। এই যে দেখো, এইটুক তো আমরা মুছে দেই, এগুলো তো সমস্যা নাই। কি হলো দেখো, এই যে এইটুক থেকে আমি তোমাকে এই পাশে আরবার অঙ্কটা করি। দেখো এটাকে যদি আমরা এইটুক নিয়ে আসি, দেখো তোমাকে ডিটেলস ভেঙে ভেঙে করাই দেই, তাহলে তোমাদের অন্য অঙ্কগুলো নিজেরাই করতে পারবে। -হাফ, খেয়াল করে দেখো এই কোঅর্ডিনেটে cos কোনটু, এটাতে সবাই পজিটিভ, cos চতুর্থতে পজিটিভ, অর্থাৎ হয় দ্বিতীয় ভাগে নয় তৃতীয় ভাগে। সো দেখো এই অঙ্কটা কিন্তু আমরা আগেও আরেকবার করেছি, হয় দ্বিতীয় ভাগে নয় চতুর্ভাগে, দুইটা মান পাবো। এই অঙ্কটা কিভাবে আগের বার করেছিলাম, এই ভিডিওতেই কিন্তু আমরা প্রথম দিকে করাইছি, ঠিক আছে। সো তার মানে তোমরা সহজেই পারবা। তাহলে cos থিটা ইজ ইকুয়াল টু কত, cos হবে, cos কি হবে, পাই মাইনাস, সেকেন্ড কোঅর্ডিনেটে চলে যাচ্ছে, সেকেন্ড কোঅর্ডিনেটে কত ডিগ্রির মান হচ্ছে এত বলো তো, π/3, ঠিক আছে। বা cos থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে cos 3 যদি নেই তাহলে হচ্ছে 2π, সুতরাং থিটা ইজ ইকুয়াল টু কত, 2π/3। এটা কখন, দ্বিতীয় চতুর্ভাগে। সো এটা হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগে। ঠিক যদি আমরা পরেরটাতে যাই, দেখো যদি তৃতীয় চতুর্ভাগে যাই তাহলে তখন কি হবে বলো তো, তৃতীয়, কেন প্রথম আর চতুর্থটা নিলাম না, কারণ সেখানে পজিটিভ কজের মান, ঠিক আছে। cos থিটা ইজ ইকুয়াল টু -হাফ বা cos থিটা ইজ ইকুয়াল টু, দেখো cos π প্লাস π/3, ঠিক আছে। তাহলে বা cos থিটা ইজ ইকুয়াল টু কত হবে, cos 4π/3, অর্থাৎ থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে কত, 4π/3। খেয়াল করে দেখো এই যে দুইটা মান আমরা পেয়ে গেছি, এই দুইটা মান হচ্ছে কি তার
আনসার। দেখো এটা দ্বিতীয় চতুর্ভাগ, এটা হচ্ছে এই যে দেখো দুইটা মান পাইছি, কিন্তু আগে কিন্তু আমরা আগের অঙ্কটাতে কিন্তু আমরা একটা মান পাইছিলাম। সো কেন দুইটা মান পাইছি সেটা হচ্ছে ওই যে শর্ত। সো তোমাদের এই কোণ নিয়েই এই চ্যাপ্টারের যত খেলা, ঠিক আছে। তো আশা করি তোমরা এই অঙ্কগুলো বুঝতে পেরেছো, বা এই ধরনের যদি তোমরা আরও কোনো চ্যাপ্টারের সমাধান চাও সেগুলো তোমরা আমাদের কমেন্ট সেকশনে জানাবে। সো দেখো এই বইয়েতে আরও তোমাদের বেশ কয়েকটা মনে হয় অঙ্ক আছে, সেগুলো তোমরা পারবা এখন, ঠিক আছে। এটা তোমাদের হোমওয়ার্ক, ঠিক আছে। আশা করি তোমরা এগুলো পারবে। তো সকলকে অসংখ্য ধন্যবাদ। এই 8.3-এর যেই অঙ্কগুলো ছিল আমরা খুব সুন্দরভাবে ধীরে ধীরে করার চেষ্টা করেছি। হ্যাঁ, কিছু অঙ্ক আমরা আগে করিয়েছিলাম, সেই অঙ্কগুলো স্কিপ করার চেষ্টা করেছি। তো আশা করি তোমরা আমাদের এই ক্লাসগুলো থেকে উপকৃত হচ্ছ, এবং আমরা কিন্তু তোমাদের এই প্লেলিস্টের খুবই গুরুত্বপূর্ণ দুইটা লেকচার, একটা হচ্ছে বোর্ডের এমসিকিউর উপরে, এবং আরেকটা লেকচার হবে বোর্ডের যত সিকিউ আছে সেগুলো। এবং আমি তোমাদেরকে একটা স্পেশাল সাজেশন রেডি করতেছি, যেগুলো তোমাদেরকে পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে যে কিভাবে দেওয়া হবে। তো আশা করি তোমরা আমাদের প্রাইম পাঠশালার সাথেই থাকবে এবং আমাদেরকে অল টাইম সাপোর্ট করবে। তো আমরা তোমাদের জন্য সবসময় ফ্রিতে খুব ভালো ভালো কিছু ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব। আর আমাদের যেই কোর্সগুলো আছে সেগুলো সম্পর্কে জানার জন্য আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ এবং ইউটিউবে সাবস্ক্রাইব করে রাখবে, যাতে যাতে তোমরা খুব সহজেই আমাদের সেই ভিডিওগুলো পেতে পারো। সো তোমরা আসলে আমাদের যেই কার্যক্রম, আমাদের যেই অধ্যায়ভিত্তিক প্লেলিস্টগুলো যাচ্ছে সেগুলো থেকে তোমরা আসলে কতটুকু উপকৃত হচ্ছ সেটাও কিন্তু আমাদেরকে জানাতে পারো, আমাদের ফেসবুক পেজে মেসেজ দিয়ে, অথবা আমাদের ইমেইলে মেইল করে, অথবা তোমরা আমাদের যেই ওয়েবসাইটটা আছে সেখানেও ভিজিট করে আমাদের বিভিন্ন কোর্স সম্পর্কে জানতে পারো। তো আজকে তোমাদেরকে এখানেই বিদায় দিচ্ছি। সকলকে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।